বিসমিল্লাহির সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আয়োজিত আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আশুলিয়া থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ গফুর, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা ব্যক্তিগত ক্যামেরায় ছবি তুলতেছেন, ছবি তুলে চলে যান। খালি মিডিয়ার লোক থাকবে, ব্যক্তিগত কাউকে ডিস্টার্ব দিয়ে ছবি তোলা যাবে না। আর একটু এইদিকে যান, এই পোস্টের ভিতরে থাকেন। আমাদের একটা দুইটা ক্যামেরা আছে, এদেরকে একটু সুযোগ দেন। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি 13 সংসদ নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই কারণে যে আগের নির্বাচনগুলো আপনারা অনেকে ভোট দিতে পারেন নাই, কেউ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে নাই, কেন আপনারা যাকে ভোট দেবেন সেই ক্যান্ডিডেট ইলেকশনে কাজ করতে পারছে না, ভয় ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগ একদিকে তাণ্ডব করছে, পুলিশও নির্যাতন করছে। এইবারে নির্বাচন কিন্তু এমন নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এইবারে নির্বাচন, এটা হলো স্লোগান। এবং আমরা বিশ্বাস করছি যে এমন সুষ্ঠু নির্বাচন হবে, অতীতে আপনারা যে নির্বাচনটি দেখেননি। অতএব সেরকম একটি নির্বাচনে ক্যাম্পিংয়ে আমরা কাজ করছি। 29 তারিখ মনোনয়ন জমা দিতে হবে। এর মাঝে আমাদের অনেক কাজ করতে হবে। এবং ইতিমধ্যে আপনাদেরকে একটা লিফলেট দেওয়া হয়েছে, সেজন্য আমার জীবন বৃত্তান্ত খুব বেশি বলতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে, বিসিএস পাস করে আমি 5 বছর চাকরি করেছি। সরকারি নিয়ম হলো সরকারি চাকরি করা অবস্থায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সেই জন্য 96 সালে চাকরি ছেড়ে আমি মনোনয়ন পেলাম, জনগণের ভোটে এমপি হলাম। দ্বিতীয়বার 2001 সালে আবার মনোনয়ন পেলাম, ধানের শীষ মার্কা নিয়ে এমপি হলাম। তারপরে ইতিহাস আপনারা জানেন, 2008 সালেও আমরা নির্বাচন করেছি। 18 সালে যেগুলা দিনে ভোট রাতে হয়েছে, নির্বাচন করতে দেয় নাই। এবার এটা আমার 5মবারের মতো ধানের শীষ মার্কা নিয়ে আমি নির্বাচন করছি। এবং আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে। এখনও আমার নামে 53টি মামলা আছে। এইসব নিয়েই নির্বাচনে কর্মকাণ্ড করতে হচ্ছে। আমরা পারিবারিকভাবে শিখুন্ডিয়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছি 93-তে, এবং জিরাবো দেওয়ানিস কলেজ করেছি, যেটি এমপিওভুক্ত 96 সালে। 2003-এ দেওয়ানিস ল করেছি পৌরসভাতে। 2000 সালে নিশ্চিন্তপুর দেওয়ানিস উচ্চ বিদ্যালয় করেছি, এবং এটা বিধি মোতাবেক যা যা জমি দেওয়া সেসব আমরা দিয়েছি। আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল। সে 79 সালে এই সাভারে আপনাদের ভোটে এমপি ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা 15 বছর আমাদের পালায় পালায় থাকতেই আমাদের অনেক সময় চলে গেছে। অতএব সেই সব পুরাণ কাহিনী আর নতুন করে না বলি। আমরা যেটা চাই যে এইবার যে নির্বাচন, এবং অতীতে দেখেন বিভিন্ন নির্বাচনে আমার মনে আছে সরকারি দল এমনভাবে নির্বাচন করতো যে আইসা 10 জন 15 জন ইচ্ছামতো আমাদের নেত্রীরা গালিগালাজ করলো, আমারে গালিগালাজ করলো। এখানে কোনো ভালো ভাষা ব্যবহার করার কোনো সুযোগ নেই। ওদের যা ইচ্ছা তাই বলে টেলা চলে গেল। মিটিং 2টায় আইলো 6টায়, মনে হয় এটা রাজা বাদশাতে একটা ব্যাপার। দেখেন আমরা কাজ করি, পিছনে আমরা চেষ্টা করি যে কোনো লোক যেন না থাকে। কেন আপনি আমাকে দেখছেন, এইখানে 20 জন দাঁড়ায় থাকবে, তাদের ছবি আসবে মিডিয়াতে, ফেসবুকে। এই চর্চাটা আমাদের দরকার নাই। আমরা এই চেহারা দেখার রাজনীতি আমরা বন্ধ করতে চাই। যারা এবং এমন কথা বলে আপনাদেরকে কাছে ভোট প্রার্থনা করতে চাই,
এমন কথা বলে আপনাদের কাছে যেতে চাই, এমন কিছু বলতে চাই আপনারা যেন মনে করেন যে না আমরা একজন সত্যিকারের নেতার মতো কথা বলছে। গালিগালাজ করে আপনাদের মিথ্যা কথা বলে মানুষকে কনভিন্স করা যায় না। এক দার্শনিক বলেছিলেন যে আপনি ইচ্ছা করলে কিছু মানে অনেক দিনের জন্য কিছু লোককে বোকা বানাতে পারেন, আবার কিছু সময়ের জন্য সব লোককে বোকা বানাতে পারেন, কিন্তু অনেক দিনের জন্য সব লোককে কেউ বোকা বানাতে পারে না। এটা আমি বিশ্বাস করি। কারণ কে লেখাপড়া জানুক না জানুক, একটা ব্যক্তি কি সে কি করেছে অতীতে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এটা মানুষ কম বেশি জানে। যেহেতু আমরা আগে রাজনীতি করেছি, একটা পারিবারিক ঐতিহ্য আছে, অতীতে আমি কি করেছি সেগুলো এখানে যারা বয়োজ্যেষ্ঠ তারা সব জানে। আমি শুধু বলি যে আগে যারা নেতা হয়েছে এরা যদি সত্যিকারে জনগণের ভোটে মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা মেয়র এগুলো হইতো, তাহলে এত অপকর্ম করতে পারত না। আর জনগণ কিন্তু ভোট দিয়া কখনো আজেবাজের লোককে নেতা বানায় না, কোনোদিনই বানায় না। যখন ভোট লাগে না, আমি সিল্ক সাপ্পরের নেতা হব, তখন আমি যাই সেটাই করব। কারণ আপনার কাছে তো আমার 5 বছর পর আসতে হবে। আমার তো একটা ভয় আছে যে আমি যাই সেটাই করলে জনগণ তো এরপরে আমাকে এই পদ দিবে না, আমাকে আবার এমপি বানাবে না, ওই ভয়টা তো আমার থাকে। কিন্তু যাদের এই ভয় নাই, যে কে ভোট দিব, ভোট তো হইব না, আমার আপা যে ক্যারিশমা জানে, এমন মেকানিজম করব, একবার দিনে হইব, একবার রাতে হইব, একবার ভোটে হইব না, সংসদে সংশোধন করে দিয়ে দিব, এমপি 10 বছর থাকবো, 15 বছর থাকবো। সে আর কিছুদিন থাকলে এরকম নিয়মও বানাইতো যে তোমরা একবার ভোট দিছো না, আবার 10 বছর পরে দিবা, 15 বছর পরে দিবা, এখন আর নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আমি পৃথিবীর ইতিহাসে দেখি নাই যে একটি সরকার পতন হওয়ার সাথে সাথে তাদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী সবাই সেটা পালাই গেছে। কেন তোরা পলাইছ? কেন তোরা না এত জনপ্রিয়, লক্ষ লক্ষ, যত ভোট হইলে তুই খুশি হয়েছ তত ভোটই সিল মেলা নিছে, 4 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, বাবা জীবনে যে ভোট দেখে না। তাহলে সিল মানার দিকে লোকও আনছে অন্য ডিস্ট্রিক্ট থেকে। এইগুলা কতদিন মানুষ এগুলা জানে? আল্লাহর বিচার আল্লাহ করছে, তাদের কাহিনী আমরা বলতে চাই না। আমরা এবার আমাদের কাহিনী বলি যে আমরা চাই জনগণের ভোটে এমপি হয়ে, জনপ্রতিনিধি হয়ে, সংসদ সদস্য হয়ে কিছু কাজ করার জন্য, মানুষের কল্যাণে কিছু কাজ করব দেখেই এখনো টিকে আছি। এত কিছু পরও চিন্তা হয় নাই যে এই 17 বছর শেখ হাসিনা আমাদেরকে যে নির্যাতন অত্যাচার করলো, আমি তো অন্য দেশে যাইতেও পারতাম, কিন্তু আমি জানি যে একদিনে শেখ হাসিনা পতন হবে। আমার বাবা যে একজন রাজনীতির নেতা ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, সে তো জিরাপড়ে শুয়ে আছে। আমার ফ্যামিলি মেম্বাররা তো ওই কবরস্থানে কবর হবে। আমি আমেরিকা অন্য জায়গা থেকে আমার লাভটা কি? আমি তো ওই সুখ আনন্দে থাকলে অনেক আগে অন্য দেশে চলে যেতাম। আমার ইচ্ছা যে কদিন বাঁচি এমপি হই আর না হই মানুষের সাথে থাকবো, এলাকায় থাকবো, মারা গেলে এইখানে এই মাটিতেই যেন আমার চলে। আমার এর চেয়ে বেশি কিছু পাওয়া নাই। আজকে দেখেন এলাকার অনেক রকম সমস্যা আছে, এগুলা ইচ্ছাগুলো আমি এখন পারতেছি না। কেন? কারণ এই পুলিশকে আমাদের পুলিশ এই 17 বছরে কি করছে আপনারা জানেন। এখন বললে আমার দল কি ক্ষমতায়, আমি কি এমপি, আমি একটা বললে কি পুলিশ শুনতে বাধ্য। সেই কারণে অনেক কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু আপনারা কি মনে করেন না যে এখানে কারা কারা ছিনতাই করে, এই যে পিছেতে গেট দিয়ে রাত করে অনেক সময় ফিরলে এই যে মহিলা যারা শ্রমিক বোনরা আছে তাদের ভ্যানিটি ব্যাগ টান দেয়, তাদের মোবাইল নিয়ে যায়। এটা বাইরের লোক না, কিন্তু এর আশেপাশে আছে। এটা তো আগে অতীত দিনে অনেক বেশি হয়েছে, এখন হয়তো কম হয়েছে, কিন্তু তারা মনে করতেছে আমরা তো চিনে না, আমরা যে সুন্দর করে এই কাজগুলা করতেছি এখনও তো কেউ কিছু বুঝতেছে না। কিন্তু আমরা যখন সময় মতো যখন আমরা দায়িত্ব নিব, এরা যাতে এইসব করবে তো দূরের কথা,
এরা যাতে এই এলাকায় না থাকে, তাদের বাড়িঘর শুদ্ধ আমরা বিদায় করে দিই। যারা খারাপ মানুষ তাদের খালি জেলে দিলে কিন্তু ভালো হয় না, তাদের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। যে 10 বছর 15 বছর ধরে আকাম করে, তারা আপনি কি ঠিক করবেন? এবং তাদের সাথে কাদের মানে বন্ধুত্ব আছে, সখ্যতা আছে, ওইখানে গিয়ে টাকা জোগাড় লাইন করে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 15 দিন আবার চলে আসবো। ভালো বুদ্ধি হলো যে তোরা এই এলাকা থেকে জায়গা, অন্য এলাকায় থাকবা। এই 19 থেকে জায়গা, তুই বরিশালের জায়গা, দিনাজপুর, সারা বাংলাদেশটাও গো, তুই এখানে থাকস না জায়গা। ওই বুদ্ধি করলে তখন আমরা শান্তিতে থাকতে পারবো এবং আমরা সেই বুদ্ধি করব। এবং যেমন এই যে গফুর ভাই বললো যে নিরাপত্তার জন্য ইউনিয়ন পরিষদ থেকে সিস্টেম আছে, অনেক গলিতে গলিতে যদি আমরা সোলার লাইট দিতে পারি, লাইট টাইট থাকলে কিন্তু সবাই চিন্তাই করতে ভয় পায়। সেটাও আমাদের পরিকল্পনা আছে যে আমরা ইউনিয়ন পরিষদ থেকে এই সোলার লাইট দিয়ে দেবো, যে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় যেন লাইট থাকে, যত রাত্রে যাবে সমস্যা নাই। নজরুল একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলছে, সেটা হলো যেহেতু এটা এখানে অনেকে গার্মেন্টসে চাকরি করে, আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় গার্মেন্টস নিয়েও কিন্তু একটা আন্দোলন হয়েছে। সেটা কেন হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু মূল লক্ষ্য এই যে ফেডারেশনের লোকরা বুদ্ধিশুদ্ধি দিয়া একটা গার্মেন্টসে গ্যাঞ্জাম লাগায়, ধরেন 15 দিন পরে গ্যাঞ্জাম সলভ হইল, কিন্তু ওই নাটকও কথায় যে শ্রমিক ভাই বোনরা আন্দোলন করলো, গিয়ে দেখলো ওদের 50 জনের চাকরি নেই, তখন কিন্তু ফেডারেশন আর ভূমিকা নিতে পারে না। ফেডারেশন তো তার সুবিধা মতো আকাম করছে, তারা কি টাকা পয়সা নিয়ে কি লাভ হয়েছে আমি জানি না, কিন্তু মাঝখান থেকে কিন্তু ক্ষতিটা শ্রমিকদের হয়। অতএব আমি মনে করি শ্রমিকদের যেসব ন্যায্য দাবি সেগুলো নিয়মতান্ত্রিক আন্দোলন হবে। আপনি কাজ টাজ ফালে আর 7 দিন গার্মেন্টসে যাইবেন না, সে তো কোটি কোটি টাকা অর্ডার নিছে, তারে ক্ষতি করলে তো আপনার লাভ নাই। তাকে বলেন, তাকে বোঝান। এখন আমরা ভূমিকা নিতে পারছি না, কিন্তু আমরা যখন দায়িত্ব পাবো তখন আমরাও আপনাদের সাথে এইসব আন্দোলনে শরীক হব। যেটা আপনার যৌক্তিক আন্দোলন, আপনার ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, অযৌক্তিকভাবে 3 মাসের বেতন বাকি আছে, আমরা মালিককে চাপ দেব। কারণ দল যখন ক্ষমতায়, আমি যখন এমপি, তখন তো একটা মালিককে চাপ দেওয়া আমার ক্ষমতা আছে যে আমার এলাকার ভোটার, এদের কেন আপনি বেতন দিচ্ছেন না। কিন্তু এখন তো আমি এটা বললে কাজ হবে না। তো সেই জন্য আপনাদের ভোটে আমি দায়িত্ব পেলে তখন এইসব অন্যায় অত্যাচারে আমরা মোকাবেলা করতে পারবো, ব্যবস্থা নিতে পারবো। এই এলাকায় অনেক রাস্তাঘাট কিছু আছে কিছু নাই, তার চেয়ে বড় এই রাস্তাগুলো বেশি দিন থাকে না কেন জানেন? কার্পেটিং রাস্তার শর্ত হইল পানি। আপনি যখন বৃষ্টির পানি ওখানে জমা হবে, ওই রাস্তা কিন্তু আর থাকবে না কার্পেটিং। আগামীতে যেটা করতে হবে, রাস্তার পাশে পাশে ড্রেন থাকতে হবে, তাইলে কিন্তু এই রাস্তাগুলো রক্ষা পাবে। দেখবেন যে একটা রাস্তা কয়েক বছর সুন্দর থাকবে। এই পরিকল্পনাটা সরকার কিন্তু খুব করতে চায় না। সরকার বলে আমাকে টাকা নাই, রাস্তা করতে যান সেই ড্রেনকে। কিন্তু এখন থেকে আমাদের সংসদে আইন করে নিতে হবে যে রাস্তা হবে লগের সাথে সাথে ড্রেনের ব্যবস্থা করতে হবে। একই প্রজেক্টে একই টেন্ডারে রাস্তা ড্রেন একসাথে থাকবে, তাইলে আমাদের এইসব টেনশন করতে হবে না। এইটা নিয়েও আমাদের নতুন করে আন্দোলন করতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা বাবা মা সে কিন্তু চায় সে লেখাপড়া জানুক না জানুক, তার সন্তানটা মানুষ হোক, পড়াশোনা শিখুক, যেন বলতে পারে যে আমার সে BA-MA পাস করছে, সে চাকরি করে, এইটা করে এইটা করে। মাদকের কারণে অনেক পরিবারে অনেক সন্তান কিন্তু আজকাল লেখাপড়া করে না। এরা যার সাথে জড়িত, আল্লাহর তরফ থেকে তো তাদের গজব নাজিল হবে, কিন্তু তারা যে এলাকায় দাপটের সাথে নীরবে নিবিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, এই ব্যবসাটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। কারণ আমি জানি একটা সন্তান যখন লেখাপড়া বাদ দিয়ে মাদকে আসক্ত হয়, কয়েকদিন পর পর বাবা মাকে চাপ দেয় যে আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও। তার তো আর আনলিমিটেড টাকা না, লক্ষ লক্ষ টাকা না, ইচ্ছা করলে সে একদিন 5,000, একদিন 3,000, একদিন 2,000 টাকা দিতে পারবে। তো ওই সন্তানের জ্বালায় তো তখন বাপ মা মনে হয় যে আমার পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই। কারণ সে একটা স্বপ্ন দেখছিল এই সন্তানকে নিয়ে, সেই সন্তান যখন মানুষ হলো না, সে মনে আমার চাকরি কি আর আমি পৃথিবীতে বেঁচে থেকে আমার কী লাভ হবে। তা আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ করছি এবং আমি দায়িত্বহীন ভাষায় বলি, এদের সাথে যদি আমারও পরিচিত কাছের লোক কেউ জড়িত থাকে,
তারও আমরা নিস্তার থাকবো না। তাকেও আমরা ব্যবস্থা নিব। তাকে আপনি মঞ্চে দেখবেন না, তাকে তাকে আপনি বক্তৃতা দিতে দেখবেন না। আগামী দিনে তাদের পদ পদবি দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে তুমি এইসব কারণে এলাকায় মাদকের লোকগুলাকে শেল্টার দিছ, অতএব তোমাকে আমরা এইসব কাজ কিন্তু কারণে আমরাও তাকে শাস্তি দেব। একটা জিনিস কি, আজকে ধারণ এই যে 15,000 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, রক্ত দিল, আজকে 25,000 এক হাত নাই, এক পা নাই, দুই হাত নাই, দুই পা নাই, পঙ্গু হয়েছে। তাহলে এরা জীবন দিল কেন? এরা পঙ্গু হইল কেন? এখন আবার আগের মতো দেশ চলবে? আগের মতো ছিনতাই করবেন, আগের মতো মাদক ব্যবসা করবেন, আর কেউ কিছু বলবে না? আর তোমরা কয়দিন পর ধরলে আবার তুমি পুলিশের উসিলায় কোর্টের থেকে 7 দিন, 3 দিন, 10 দিন পরে জামিন নিয়ে আসবেন? এই ফর্মুলা বাংলাদেশে হবে না। বারবার জীবন দিবে আর দেশ স্বাধীন করে করে আমরা কয়েক বছর ভালো থাকবো, আবার একই অবস্থা হবে। এইটা চলতে যাওয়া যাবে না। অতএব আপনাদেরকেও সচেতন হইতে হবে। কারা এইসব করে সেটা আপনাদের খুঁজে বাই করতে হবে। এবং এটা বিভিন্ন ফর্মুলা আছে। আমার কিছুদিন বিশ্বাস করেন, আমার একটা মোবাইল আছে, সেই মোবাইল আমি ধরি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ওই মোবাইল ধরতে সাহস পায় না। একদম 100%। রাতে করেন, রাত 12টা 1টায় করেন, আর সকাল 9টা 10টা করেন, আমি ফোন দেবো, এটা নিশ্চিত। ফোন নাম্বারটা একটু রাখেন, আমারে জানেন ভাই এই লোকে জ্বালায় তো আমরা এলাকায় বাঁচতে পারতেছি না, দরকার হলে তার নাম ঠিকানা বলে দেন, দেখেন আমি কি কাজ করি। 01722222208 গ্রামীণ নাম্বার, গ্রামীণ হলো 017-6টা-2-08 017-22222208। আপনাকে জানান 6টা 2-এর পরে 08। ইতিমধ্যে অনেক খবর অনেক জায়গার থেকে পাই, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি 7 দিন, 10 দিন, 15 দিন পরে দেখবেন যে আপনারা যেটা মনে করছেন এটা কাজ শুরু হয়েছে। কেমনে কাজ হবো সেটা আমি বলবো না। অনেক ব্যাপার আছে, সব কথা বললে তো ওরা সতর্ক হয়ে যাবো, ওদেরকে এত কথা বলার দরকার নাই। আর আমরা যারা আমার দলকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার একটা ফেসবুক আইডি আছে, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মোহাম্মদ পুরা দিয়ে MOHAMMOD, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ওইটা ওপেন, আমি কোথায় যাচ্ছি, কোথায় বক্তৃতা দিচ্ছি, এটা সবাই দেখতে পাবেন। কোনো বন্ধু ফ্রেন্ড হওয়ার দরকার নেই। আপনারা দেখেন আমরা কোথায় গিয়ে কী বলি। আমরা চাই এমন একটা, যারা জনগণের ক্ষতি করছে তারা কিন্তু দেশ থেকে পলায় গেছে, এবং আমরা কিন্তু ভুলে যাব না যে জনগণের কল্যাণ না করলে আমাদেরও এরকম পরিণতি হইতে পারে। এটা মনে রেখেই আমাদের রাজনীতি করতে হবে এবং জনগণের কল্যাণ করার চেষ্টা করতে হবে। আমি ছোটোবেলায় একটা ঘটনা বলি, শুধু নির্বাচনের কথা বললে হবে না, যুব সমাজকে মোটিভেশন করতে হবে, ওদেরকে ইন্সপিরেশন দিতে হবে, ওদের উদ্দেশ্য কিছু কথা থাকা দরকার। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে 80 সালে ক্যাডেট কলেজ থেকে বাসায় আসছি। আমার বাবা ওই সময় MP ছিলেন সাভারে। উনি তার পুরানো বন্ধুবান্ধবদের দেখলেই আমরা 3x3 বলছি না, আমাদের আইনা পায়ে ধরে সালাম করাইতাম। তো এরকম 2-4 দিন করার পরে আমি আমার মার কাছে অবজেকশন দিলাম যে মা এটা কি? আমরা তো জানি যে সালাম করতে হয় দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবু, চাচা চাচি, এই ধরনের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে, এই যে কোনো লোককে তারা চিনি না জানি না, এই সালাম আমি কেন করব? আব্বা খুব রাজবাড়ি লোক ছিলেন, আমরা সবাই তাকে জমের মতো ভয় পেতাম। মা অনেক কষ্টে 5-7 দিন পরে তাকে বললেন। আব্বা বললো আচ্ছা ঠিক আছে, বাবুর সালাম করার দরকার নেই, আমার ডাক নাম বাবু, অন্যদের সালাম করতে গো। এরপরও আমাকে ডাকে টাকে, আমি মাঝে মাঝে বাথরুমে পলায় থাকি আধা ঘন্টা, এই পর্ব শেষ হলে বাইরই, নাহলে ওয়াল টপে অন্য বাসায় জায়গা, সালাম আর করি না। একদিন শুক্রবার দিন আব্বা নামাজ পড়ে আইসা আমাদেরকে পাইলো খাওয়ার টেবিলে। সে বলতেছে, শুনেন এটা মূল্যবান কথা, সে বলতেছে জীবনে বড় হইতে চাইলে শুধু বাবা মা, শুধু শিক্ষকের সালামই যথেষ্ট না, অনেক মানুষের অনেক সালাম দরকার। তুমি যদি এই লেভেলে বড় হইতে চাও, বড় কর্মকর্তা হইতে চাও, তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন সালাম করবে
যখন অনেক মানুষের দোয়া তোমার উপর থাকবে, অনেক মানুষ তোমার জন্য মন খুলে দোয়া করবে, তুমি জীবনে বড় হতে থাকবে। আর একটা তোমাদেরকে বলি, তোমাদের আজকাল মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আমি জানি। ধরো তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, আমি স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, তোমরা মনে করো যে তোমরা এখন বাপ মার থেকে অনেক কিছু বেশি শিখে ফেলেছি। কারণ তোমার মা হয়তো ক্লাস 10 পর্যন্ত পড়ছে, তোমার বাবা হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে, এমন মনে করে আরে বাপ মা তো বেশি কিছু জানে না, আমি ওই কলেজে পড়ি, আমি ফেসবুক চালাই, হ্যাঁ বাংলাদেশ কেমনে চলে হেঁকে বুঝে নাকি। কিন্তু তোমরা তারা তো না বুঝুক, সে তোমাদের জন্মগত পিতামাতা, সে তো দুনিয়াতে তোমাদের আগে এসে অভিজ্ঞতা মূল্য কিন্তু ওই লেখাপড়া দিয়ে হয় না। মনে রাখো তুমি যে তোমরা যে এই যে পণ্ডিতের মতো, ইংলিশে একটা শব্দ আছে, ফ্যামিলি ইজ মাই লাস্ট ডেস্টিনেশন। ডেস্টিনেশন হলো ট্রাভেলিংয়ের ভাষা। ফ্যামিলি আমার শেষ ঠিকানা, আমার পরিবার। ধরো একটা উদাহরণ দেই, তুমি হুন্ডা চালাইতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলা, পড়ে গেলা, ব্যথা পাইলা, অজ্ঞান হইলা, কোনো না কোনো লোক হয়তো কাছাকাছি কোনো হাসপাতালে ক্লিনিকে তোমাকে নিয়ে যাবে, তোমার পরিচিত জন বন্ধু বান্ধবরা ছুটে আসবে। কিন্তু তুমি মনে রেখো, তুমি যতদিন সুস্থ হইবা না ততদিন কিন্তু তোমার পরিবার তোমার পাশেই আছে। তোমাকে বাসায় না নিয়ে ওই পরিবারে কিন্তু শান্ত নেই। পরিবার বলতে এখন পরিবার মানে তোমার বাবা মা, ভাই বোন। তুমি বড় হয়ে গেলে তখন তো বাবা মার কথা মনে থাকে না, তখন তোমার ওয়াইফ, তোমার সন্তানরা, এরা কিন্তু তোমার সাথে থাকবে। কারণ পরিবারই তোমার বিপদের সময় পাশে দাঁড়াবে। অন্য লোক কিন্তু খালি দূর থেকে খালি উপদেশ দিব। বিপদে যখন পড়বা পরিবারকে পাইবা। অতএব ওই বড় বড় কথা না বইলা তুমি বড় হও না, পরিবারকে সাথে নিয়ে বড় হও। তুমি চাকরি করো না, পরিবার সাথে থাক না, অসুবিধা কি। তুমি একটা বড় চাকরি করে তোমার বাপকে আগে নিয়ে সেখানে রাখো না, কেন তারা কষ্ট করে আছে, তোমাকে কষ্ট করে মানুষ করলো। নিঃস্বার্থ ভালোবাসা দরদে মানুষ কিন্তু বাবা মা। আর অন্যের ভালোবাসার মধ্যে কখনো কখনো স্বার্থের ব্যাপার আছে, তোমরা বড় হইলে তখন টের পাবা। আমার শেষ একটা গল্প, সত্যি ঘটনা। আলেকজান্ডার দ্য গ্রেট, সে ম্যাসেডোনিয়া রাজা ছিল। ম্যাসেডোনিয়া হলো গ্রিক, আলবেনিয়া, বুলগেরিয়া, কসোভো, সার্বিয়া, এই দেশগুলাকে ম্যাসেডোনিয়া বলা হয়। তখন এটার নাম ছিল ম্যাসেডোনিয়া। সে সেনাপতিও ছিল। তার বাবা দ্বিতীয় ফিলিপ, সেও রাজা ছিল। সে একসময় কঠিন অসুখ হলো এবং 32 বছর এই ভদ্রলোক বেঁচে ছিল। অনেক যুদ্ধ করছে, কোনো যুদ্ধে হারে নাই। 32 বছর বয়সে সে পাক ভারতে আক্রমণ করতে আসছিল। একদিন থেকে কি মনে করে সে বুঝছে যে এটা বিশাল জায়গায় এনে ঝামেলা হবে, সে কিন্তু এই দেশ আর দখল করার চেষ্টা করে চলে গেছে, ফেরত গেছে, যুদ্ধ করেনি। সে খুব অসুস্থ। তখন তার মন্ত্রী পরিষদ, আত্মীয় স্বজনকে ডাইকা বলল, আমি মারা যাওয়ার সময় 3টা কাজ তোমরা করবা। কি? 1 নম্বর, আমার মারা যাওয়ার যে দেহটা তুমি যে কফিনে নিয়ে যাবা, সে খ্রিস্টান ছিল, সেইটা ডাক্তাররা নিয়ে যাবে, শুধু ডাক্তাররা। এই যে আমার 5টা জন ডাক্তার আমার চিকিৎসা করতেছে, তারা নিয়ে যাবে। সে বুঝছিল সে কিছুদিনের মধ্যে মারা যাবে, তার আর হায়াত নাই। এটা প্রথম। দ্বিতীয় হলো, যে রাস্তা দিয়ে নিয়ে যাবা আমার যা সোনা দানা টাকা পয়সা আছে সব রাস্তার মধ্যে ছিটিয়ে দিবা। আমি এগুলা সব, আমি যা নির্দেশ দিলাম এইটা রাস্তার মধ্যে সব ছিটানো থাকবে। তৃতীয় হলো, আমার সারা শরীর ঢাকা থাকবে, হাত 2টা খালি থাকবে, মানুষ দেখবে যে আমার হাত খালি। তারা বললো ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু এটা কেন আপনি খুব বলছেন? সে বলল, আজকাল ডাক্তারদের অনেক অহংকার হয়েছে, দামাক হয়েছে। সে মনে করে ইচ্ছা করলে একটা রোগীকে সুস্থ করতে পারে। আসলে কোনো ডাক্তার কোনো মানুষকে সুস্থ করতে পারে না। সুস্থ করতে পারে আমাদের মুসলমানের ভাষায় মহান আল্লাহ তাআলা, এক এক ভাষায় এক একজন আছে সৃষ্টিকর্তা, সে পারে। ডাক্তারের হাতে একটা কোনো সুযোগ নাই, ডাক্তার একটা উসিলা। অতএব সারা বিশ্ব দেখো যে এই ডাক্তাররা আলেকজান্ডার দ্য গ্রেটকে বাঁচাইতে পারে না। এই কারণে আমার নির্দেশ তোমাদের শুনতে হয়। দ্বিতীয় হলো, আমি সারা জীবন এই ধন সম্পদ টাকা পয়সার জন্য অনেক জুলুম অত্যাচার করছি। আমার অনেক আত্মীয় স্বজন আমার বাসা আসা বন্ধ করছে, অনেক মানুষ অনেক ক্ষতি করছি।
আমি এখন বুঝি এটা আমার ভুল হয়েছে। আমায় যে এই কারণে আমার অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। আমার এই ধন সম্পদ আর দরকার নেই, আমি সব জনগণকে দিয়ে গেলাম, যে যেটা যেখান থেকে পায় সব নিয়ে যাবে। আর তৃতীয় হলো যে আমার হাত দুইটা দিয়ে দেখা যায়, মানুষ তো মনে করবে যে আমি অনেক সম্পদশালী, সব বুঝে আমি কবরে নিয়ে গেছি। এর লেগে মানুষকে দেখালাম যে না, আমি খালি হাতে যাইতেছি, আমার কাছে কিচ্ছু নাই, সব এই দুনিয়াতে আছে। উনি 32 বছর বয়সে বুঝতে পারলো যার জীবনে তার অনেক কিছু ভুল হয়েছে। আমরা কয় বছর বাঁচবো? এই কারণে আমাদের মুসলমান তো আরও একটা কাল আছে। আমরা তো সবাই আশা করি ভালো কাজ করে আমাদের বেচতে যাইতে হবে। তা আমরা ক্ষমতায় গিয়ে ভুলে যাই যেগুলো কোনো ব্যাপার না, আল্লাহ মনে হয় আমাকে দেখতেছে না, আমি যে লুকিয়ে লুকিয়ে কী করতেছি, আকাম কাম করতেছি, আল্লাহ মনে হয় এগুলো কিছুই দেখে না। আল্লাহকে খালি বিপদের সময় ডাইকেন না, সব সময় ডাইকেন, তাইলে আপনিও বিপদে পড়বেন না। আমি পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, এবং আমি যাতে আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে এই এলাকার উন্নয়নে আপনাদের পাশে থেকে আপনি বিপদ আপদে ভূমিকা নিতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আপনারা আমার জন্য দোয়া করেন। আগামী দিনে জনগণের ম্যাগনেট নিয়ে আপনাদের জন্য এমন কিছু করতে চাই যেটার জন্য আপনারা কিছুদিন আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।